দেশ জুড়ে আঞ্চলিক বিভাগীয় চূড়ান্ত বাছাই পর্ব এবং সেরা 10 শেষে আমাদের প্রতিযোগীরা পৌঁছে গেছে সেই প্রতীক্ষিত ধাপে অর্থাৎ ফাইনাল রাউন্ডে এসে আমাদের শীর্ষ 5 প্রতিযোগীর মধ্য থেকে আমরা আজ খুঁজে নেওয়ার চেষ্টা করব সেরা 3 বিজয়ীকে, যারা হয়ে যাচ্ছে নতুন কুড়ি 2025-এর অভিনয় ক শাখার সেই প্রতীক্ষিত মুখ। অভিনয় মানেই এক জাদু, চোখের ভাষা, হৃদয়ের অনুভূতি আর সেই সাথে মুখের অভিব্যক্তি, সবকিছু যেন জীবন্ত হয়ে ওঠে অভিনয়ের মধ্য দিয়ে। আমাদের ছোট্ট কুড়িরা, শিশু শিল্পীরা সেটিই চেষ্টা করে চলেছে তাদের অভিনয় শৈলীর মধ্য দিয়ে আমাদের সবাইকে মাতিয়ে রাখতে। আমাদের সাথে আছেন আজকের সম্মানিত বিচারক মণ্ডলী, যারা দীর্ঘদিন ধরে, কয়েক দশক কিংবা যুগ ধরে এদেশের সাংস্কৃতিক অঙ্গনে রেখে চলেছেন তাদের পদচিহ্ন এবং তারা উজ্জ্বল করে চলেছেন আমাদের এই অভিনয় জগৎকে। চলুন দর্শক, পরিচিত হব আমাদের আজকের সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। আমাদের সাথে আছেন সম্মানিত বিচারক, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আবুল হায়াত, আছেন সম্মানিত নাট্য ব্যক্তিত্ব দিলারা জামান, আছেন বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা আবুল কাশেম, আছেন সম্মানিত নাট্য ব্যক্তিত্ব কাজী আসাদ, আছেন সম্মানিত নাট্যকার এবং অভিনেতা আব্দুল আজিজ। সম্মানিত বিচারকরা উপস্থিত, সেই সাথে আমাদের মঞ্চ প্রস্তুত আমাদের আজকের শীর্ষ 5 প্রতিযোগীকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য, যাদের অভিনয় শৈলীর মধ্য দিয়ে আমরা আজ খুঁজে পাচ্ছি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কারা হচ্ছে নতুন কুড়ি 2025-এর অভিনয় ক শাখা থেকে। ডেকে নিচ্ছি আমাদের আজকের প্রথম প্রতিযোগীকে। মঞ্চে আসছে একরাশ মুগ্ধতা ছড়াতে খুলনার প্রতিযোগী মুগ্ধতা মল্লিক। মুগ্ধতা, কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তুমি যেভাবে ভালো আছি বলছো শুনেই মনটা ভালো হয়ে গেছে, জানো তো। তুমি কি আজকে জানতে যে আমিও গোলাপি পরবো? না তো। তাহলে মিলিয়ে ফেললা কিভাবে? আমার কস্টিউমটার এই কস্টিউম একেবারে ব্যাগ সহ সব কিছু মিলে গেছে। আজকে কি চরিত্র করছো বলো তো মুগ্ধতা? প্রথমটা অটিস্টিক বেবি। আচ্ছা, অটিস্টিক বেবির লুকটা আমরা নিয়েছি আজকে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, দেখা যাক। আজকে অভিনয় দিয়ে মুগ্ধতা আমাদেরকে বরাবরই মুগ্ধ করেছে এতগুলো পর্ব ধরে। আজকেও দেখা যাক শেষবারের মতো এই মঞ্চে মুগ্ধতার কাছ থেকে আমরা তার অভিনয়ে কি দেখছি। শুরু করি তাহলে। ওকে। বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। আপনারা দেখছেন রাত 8টার বাংলা সংবাদ। এক নজরে দেখে নেব নগরীর গুরুত্বপূর্ণ খবর। চোখ রাখুন বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। আমাদের দেশে প্রতিদিনই বাড়ছে অটিজম বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সংখ্যা। ভুল তথ্য ও সঠিক পরিচর্যার অভাবেই এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে প্রায়শই ঘটে যায় নানা রকম দুর্ঘটনা। আমাদের সংবাদদাতার প্রতিবেদনে উঠে এসেছে তেমনই একটি শিশুর করুণ চিত্র। আম্মা, আম্মা তুমি অফিসে যাচ্ছ? আমিও যাব, আম্মা আমাকে নিয়ে যাও না। আম্মু আমার কথা শুনছে না, শুধু মোবাইলে কথা বলছে। আম্মা, আম্মা মোবাইলটা দাও না, দাও। বকছো কেন? আমি ছবি আঁকবো, আমাকে ছবি আঁকতে নিয়ে যাবে। আমি ছবি আঁকবো। আম্মা, আম্মা দেখো আমি ছবি আঁকেছি, দেখো না, দেখো। আম্মা দেখছে না, ঠকিনান্তে তুমি দেখো না, দেখো। তুমিও দেখছো না। আম্মা তুমি কোথায় যাচ্ছ? আম্মা আমাকে লেখা দাও না। আম্মা আমি তোমার অফিসে যাবো। আমি ওই স্কুলে পড়বো। দেখো আমি ব্যাগ নিয়ে আছি, বোতল নিয়ে আছি, আমিও যাবো। আম্মা চলো, আমি আম্মুর সাথে যাবো। আম্মা
আমাকে নিল না। আমি টিভি দেখবো। টম অঞ্জলি, টম পালো না, পালে না। ডাকি নান্দি, ডাকো, টম পালে না, পালে না। বোকা বোকা, ডাকো ডাকো, পালে না। তুমি বকছো কেন আমাকে? আমি খাবো, আমার খিদে পেয়েছে। বকছো কেন? তোমরা তো আমাকে খাওয়াই দাও না, আমি কি খাবো? খাবো না। শকুনান্তা, কোথায় যাচ্ছ? তোমরা যেও না, আমাকে লেখা যেও না। শকুনান্তা, তোমরা যেও না, আমার ভয় করলে। টিকটিকি, মাকড়সা, ওরে বাবা, ওগুলোতে আমার ভয় করলে। শকুনান্তা, তোমরা যেও না, দরজা খোলো, খোলো না। হ্যালো, দরজা খোলা, আমি বাইরে যাবো, বেবিদের সাথে বলবো। কি মজা, কি মজা। বেলুন। আঙ্কেল, আঙ্কেল আমাকে একটা বেলুন দাও না, দাও না, দাও। আঙ্কেলটা চলে গেল। হ্যালো, চিপস, আমি চিপস খাবো। আঙ্কেল, আঙ্কেল আমাকে একটা চিপস দাও। ও চিপস আঙ্কেল। বকছো কেন? পচা, তুমি পচা, আমি তোমার সাথে কথা বলবো না। হ্যালো, ওই তো স্কুল, আমি বেবিদের সাথে বলবো। যাই। বেবি, তোমরা আমাকে খেলতে নেবে, নেবে? নাও না, নাও না। আমাকে ফালা দিল কেন? আমি বাচ্চা পাচ্ছি। হ্যালো, সব বেবিরা কোথায় যাচ্ছে? আমিও যাবো। আঙ্কেল, আঙ্কেল ছাড়ো, আমি বাইরে যাব না, আমি বাবিদের সাথে বলবো। ছাড়ো, ছাড়ো না। হ্যালো, আঙ্কেল তো ওদিকে গেছে, আমি যে লুকোই, কোথায় লুকাবো? টিকটিকি, মাকড়সা, মাকড়সা। আমি পাই কাছে কুলো, মনে কিছু না। কুলোটা তোলা পোকা। আম্মা, আম্মা, তুমি আমাকে নিয়ে যাও, নিয়ে যাও আম্মা, আমার ভয় করছে। পানি, পানি। খিদে পাচ্ছে, কি খাবো, কি খাবো? আঙ্কেল, দরজাটা খোলো, খোলো না। তাও আঙ্কেল দরজা খুলছে না। খিদে পাচ্ছে। বাই বাই। পানি, পানি নেই, পানি নেই। আমার ভয় করছে। আম্মা, আম্মা, তুমি কোথায়?
দর্শক, এভাবেই আমাদের অবহেলা ও অজ্ঞতার কারণে প্রতিদিন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন অনেক শিশুই যোগাযোগ অসুবিধা ও সামাজিক অবহেলার সম্মুখীন হয়। অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং এটি একটি বিশেষ ধরনের সক্ষমতা, যা পরিবারের সচেতনতা, সুষ্ঠু চিকিৎসা ও সমাজের সুন্দর দৃষ্টিভঙ্গির মাধ্যমে সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। অটিজম সম্পন্ন শিশুরাও এক একটি নতুন কুড়ি। ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। এখন তুমি কি করবো বলো, বলো এবার আইডিয়া দাও। করবো পুতুলের বিয়ে কাজী নজরুল ইসলামের। শোন ভাই টুলি, আজ থেকে আমি তোকে আর টুলি বলবো না, আজ থেকে তুই আমার বেয়ান হলি, কেমন? তোর মেম পুতুলের সঙ্গে আমার চিনে পুতুলের বিয়ে দেব। হ্যাঁ, কি কইছিস? আমার ছেলে কদা কুৎসিত, তোর মেম পুতুল লোকে দেখে আটকে উঠবে, তুই আমার ডালিম কুমারকে তোর মেম পুতুলের জামাই করবি? ও মা গো মা, আমার কি হবে? আমার ছেলেকে যে কেউ বিয়ে করতে চায় নে। আমার এত বড় ছেলে কি তবে হাই বুড়োয় থাকবে? লোকে কি কবে? ছি 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 ছি। ঠিক আছে, তুই তোর মেয়ে দিবি না, দিস নে, আমি বরং ভাই পঞ্চির মেয়ের সঙ্গেই আমার ছেলের বিয়ে দেব। কি কইছিস পঞ্চি? যত বড় মুখ নয় তত বড় কথা। তোর বেটিও তো সস্তা না, আমার ছেলে ভূতের নাহান। শোন ভাই পঞ্চি, খবরদার বলে দিচ্ছি, তুই আমার ছেলেকে চিলে অনুম্বুস বলবি নে, বলবি নে, বলবি নে, খবরদার বলে দিচ্ছি। ওর একটা নাম আছে, ওর নাম ফুচুং। তোরা সবাই হাসছিস যে বড়। ঠিক আছে, তোরা তোদের মেয়ে দিবি না, দিস নে, আমি ভাই খেদির মেয়ের সঙ্গে আমার ফুচুংয়ের বিয়ে দেব। কি কইছিস খেদি? তুই তোর বেটিকে বিষ খাওয়াই মারবি, তাও আমার ছেলের সঙ্গে বিয়ে দিবি না? ও মা গো মা, কি হবে আমার ছেলেটার? ঠিক আছে, তোরা তোদের মেয়ে দিবি না, দিস নে, কিন্তু আমার খোকাকে অমন করে যা তা বলবি না। আমার খোকাটা একটু খেঁদা, চোখ দুটো একটু কুতুরে, তাই বলে তোরা ওকে চিনে বলবি? ও কি আর সত্যি সত্যি চিনে নাকি? ওকে তা আমি পেটে ধরেছি। দেখ দেখ, তোদের কথা শুনেও কেমন কাঁদছে। সাত সাত বালাই সাত, কাঁদে না শোনা, কাঁদে না। তোকে আমি সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে দেবো, আগে তোর বড় ভাইয়ের বিয়েটা দিয়ে নি। ঠিক আছে ভাই টুলি, আমার ডালিম কুমারের সঙ্গে তোর মেম পুতুলের বিয়ের সম্বন্ধ পাক্কা হলো, কেমন? চল চল, কত কাজ, সবাইকে নেমন্তন্ন করতে হবে, বিয়ের জোগাড় যন্ত্র করতে হবে, কত কাজ। চল চল চল, আপনারাও কিন্তু আমার ডালিম কুমারের বিয়েতে আসবেন, আর যখন আমার ফুচুংয়ের বিয়ে দেব তখন আপনাদেরকে নেমন্তন্ন করব। এখন আমি যাই বাবা, কত কাজ, একে আর চারটিখানি কথা, ছেলের বিয়ে বলে কথা। আমি যাই, আপনারা আসবেন কিন্তু। ধন্যবাদ। এখন কি করবে বলো? আজব শহর, এ কিরম আজব জায়গা রে বাবা। ইহানে দেখি কোনো মানুষই ঢাসর চিনতে পারতেছে না। জিজ্ঞেস করলি এমন আজব পুরি আমার দিকে তাকাই আছে, মনে হয় যেন আমি কোনো মানুষের মধ্যে পড়ি নে। আমার মনে হয় সাইডে পা, সাইডে কান, নয়ডে নাক। কেন আপনারা ইরামরে আমার দিকে তাকাই আছেন কেন কন্ত? আমার মা তো কয় আমি নাকি সাক্ষাৎ নূরের তৈরি, চাঁদের আলো, তাই তো মা আমার নাম রাখিছে সুন্দর আলী। আর কি কব দুইয়ের কথা, টেলিভিশনে সিনেমার একখান গান শুই না, মনে খুব স্বাদ জাগলো, ডাশরটা একটু দেখবো। আরে কেন, ওই যে ওই গানটা, ডাহা শহর আইসাই আমার আশা ফুরাইছে, ওরে লাল লাল নীল নীল, ওরে লাল লাল নীল নীল, বাতি দেখা নয়ন জুড়াইছে, ডাহা শহর আইসাই আমার আশা ফুরাইছে। মা তো আমারে কিছুতেই ছাড়বে না, মা আমারে কলো বাজান তুই ঢাকা শহর যাইস নে বাজান,
পুরাটা আজব জায়গা, বদঘাট চিনিস নে, সোজা সবটা মানুষ, অনেক গেলি হারাই যাবি নি বাজান, তুই যাইস নে বাজান, যাইস নে। মারে অনেক বুঝায় বাজায় রাজি করালাম। সেদিন রাত্রির বেলা আমাগো গিরামের এক কালাতো ভাই আমারে ডাহার বাসে তুলে দিল, কলো কি সললি পৌঁছে যাবে নির। আর কন্ট্যাক্টারে কলো, ভাই এটা একটু ডাসন নামাই দিয়ে নেন দি। আমার একটা নরম চেয়ারে বসাই দিল, আমি তো জুতো খুললা পায়ের উপর পা দিয়া বসে আছি। বসে থাকতে থাকতে ঘুম চলে আসলো। ভাই ডাকতেছেন কে? ডাসর চলে আইছি। দাঁড়ান, নামতে হবে। আচ্ছা দাঁড়ান। নামি। বাসেতে নাই মা, আমি না হেতে হাত সরাতে পারতেছি নে। কি গন্ধ, কি গন্ধ! মনে কেমন জানি সন্দেহ সন্দেহ হতে লাগলো। না, এটা তো ডা সরাতে পারে না, ডা ধোয়া থাকলে তো আর ময়লা আসতে পারতো না। আবার এক বিটারে জিজ্ঞেস করলাম, ভাই এটা কোন জায়গা? গুলিস্তান। হ্যাঁ, এটা ডাসন না, ওই কন্ডাক্টর আমারে ঠয়াইছে। আমারে নামানোর কথা ডাসর, তা কোন গুলিস্তান নামাই দিছে। এবার আমি ডাসর জামানি কি ওরে? হাঁটতে থাকলাম আর হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে অনেক কষ্ট হয়ে গেল, তাই এক বিটারে জিজ্ঞেস করলাম, ভাই এটা কোন জায়গা? সাইদাবাদ। তাহলে ডাসর কোনটা? আমি ডাসর যাবো কি ওরে? কি হবে আমার? সামনে এখন বাস দেখলাম, আমি বাসের উপরে উঠতে পড়লাম। খানিক দূর যাওয়ার পর হেল্পার দেখলাম, ভাই আমারে কিন্তু ডাসর নামাই দেবেন, ঠিক আছে? ওরে বাবা, হেল্পার মানে কি সব কয়ে রাগঝাক করে কলো কি এখানে নামো। আমি নাইমে পড়লাম। ভাই রে ভাই, মনের আসে মনেই তাইকে গেল। আমার মা ঠিকই কইছিল, বাজান তুই ডাসর যাইস নে, অনেক গেলে হারাই যাবি নির। আমি তো সেই হারাই গেছি, কি হবে এবার আমার? প্রথমে তো অটিজম দেখালে, একটা বাচ্চার চরিত্র করলে, তারপর এটা কি করলা তুমি? ঢাকা শহর দেখা হইল না এখনো বুঝি? কি দেখলা ঢাকা শহরে এই কয়দিন? কও দেখিনি। নতুন করে কেমন লাগলো বলো? নতুন করে এটা ভালোই লাগছে আমার। এটাই ভালো লেগেছে শুধু না? হ্যাঁ। তাহলে ঠিক আছে। কি মনে হচ্ছে আজকে কেমন নম্বর পাচ্ছি আমরা? নম্বরটা ঠিক জানি না, পেতে পারি ভালোই। আমার তো মনে হচ্ছে যে নম্বর পেতে পারি ভালোই, তেমনই একটা কিছু হবে। তবে তার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আমরা একটু শুনি আমাদের সম্মানিত বিচারকরা কি বলছেন তোমার অভিনয় দেখে। কেমন? চলো সম্মানিত বিচারক আবুল কাশেম স্যারের কাছে আসি। অভিনয় দেখে একেবারে মুগ্ধ, এত স্মার্ট, একটু ঘাবড়ানোর, চেহারার মধ্যে একটু ঘাবড়ানোর ব্যাপার নাই। আর সংলাপ সাংঘাতিকভাবে মুখস্থ। বিশেষ অটিজমের যে সংলাপগুলো তুমি বললে, এত ডিফারেন্ট সংলাপ কীভাবে মনে রাখলে তুমি? আমি তো অবাক হয়ে গেছি। হ্যাঁ, আর তুমি হাসছো? হ্যাঁ, খুব ভালো, তোমার অভিনয় খুব ভালো। যা তোমার মতো না, এত ভালো অভিনয় আমরা করতে পারতাম না। এবারে আসি সম্মানিত বিচারক আব্দুল আজিজ স্যারের কাছে। আমি তো কাশেম ভাইয়ের কথাই বলতে চাই। আসলে আমি মুগ্ধ, ও এতগুলো সংলাপ মুখস্থ রেখেছে। ওর মতো শিশুরা যেভাবে এগিয়ে যাচ্ছে নাটকে, ভবিষ্যতে আমরা খুব ভালো ভালো শিল্পী পাবো। আমরা খুব খুশি। থ্যাংক ইউ। এবারে আমাদের পরবর্তী বিচারক আবুল হায়াত স্যারের কাছ থেকে শুনি মুগ্ধতার পরিবেশনা দেখে স্যার কি বলছেন। চমৎকার, চমৎকার, অসাধারণ। থ্যাংক ইউ। আমি একটা স্যালুট দেবো নাকি তোমাকে? হ্যাঁ, থাক। বাহ, দেখেছো মুগ্ধতা? চমৎকার একটা মুহূর্ত দেখেছো? এটা কিন্তু মানে ভীষণ ভীষণ সৌভাগ্যের বিষয়। হ্যাঁ, আমাদের বিচারকরা এত চমৎকার কথা বলছেন, স্যার তোমাকে স্যালুট দিয়েছেন। বিচারক দিলারা জামান আছেন, তার কাছ থেকে এবারে শুনি। মুগ্ধতা, হ্যাঁ, তুমি এখানে দিয়েছো ইউ আর মাই ফেভারিট।
আমি বলি মাইনা আওয়ার ফেভারিট। এত মুগ্ধতা তুমি ছড়িয়েছ চারিদিকে, সত্যি আমাদের আর কোনো কথা নেই যে বলবো। এত ভালো লেগেছে আমাদের সবার। আরও এগিয়ে যাও, আরও এগিয়ে যাও, আরও এগিয়ে যাও এই মুগ্ধতা ছড়াতে ছড়াতে। বাংলাদেশের নানান অঞ্চলের রয়েছে নানান গল্প, অনেক সমৃদ্ধ কিছু ঐতিহ্য রয়েছে আমাদের, সেই সাথে আছে নানান আঞ্চলিক ভাষা। সে ভাষাগুলো, সে গল্পগুলো উঠে আসছে আমাদের এই বিভিন্ন জেলা থেকে আগত প্রতিযোগীদের অভিনয়ের মধ্য দিয়ে। প্রিয় দর্শক, একটু আগে আমরা দেখছিলাম খুলনার আঞ্চলিক কিছু ভাষা, কিছু কথা, কিছু বিশেষত্ব। আর এবারে আমাদের পরবর্তী প্রতিযোগী আসছে মঞ্চে রাজশাহী থেকে রুফায়দা আফরা। কেমন আছো আফরা? আমি ভালো আছি। তুমি যখনই মঞ্চে আসো তখনই মনে হয় যেন তুমি খুব একটা শক্তি নিয়ে আছো তোমার ভেতরে, তোমার ব্যক্তিত্বে, এবং সেই আবহটা তুমি যেন চারপাশে ছড়িয়ে দাও। হ্যাঁ, এবং আমার যতদূর মনে পড়ে তুমি এর আগের পর্বগুলোতে সবসময় বীর মুক্তিযোদ্ধা অথবা এই ধরনের কিছু চরিত্র তুমি করেছো, একজন আর্মি অফিসারের চরিত্র, এই ধরনের কিছু চরিত্রগুলো আমরা তোমার কাছ থেকে পেয়েছি। আজকেও দেখে মনে হচ্ছে একটা কঠিন শক্ত চরিত্র করতে চলেছো। কি করবে আজ? আজ আমি একটি কাব্যনাটক নুরুল দিনের সারা জীবন এর ৮ম দৃশ্যের অংশবিশেষ করছি। চলো তোমার আজকে প্রথম পরিবেশন আমরা দেখে ফেলি, কেমন? কোন কালে, কত না অতীত কালে, সেই একদিন পূর্ণিমা নোয়ায়, মাথার উপর সূর্য অগ্নি ঢালি যায়। তখন নুরুল দিন নিতান্তই স্যাংরায়, ৮-১০ বছরের। মক্তবেতে যায়, খায় দায়, ঘুরিয়া বেড়ায়। তিস্তার পানিত পড়ি সারা বেলা, মাথায় ঝাপায়। গাছ হতে ফল পাড়ি খায়, ডাল ভাঙি ফুল সিঁড়ি দৌড়ি পালায়। নিশীতে সে বাপের বগলে শুতি, সুখে নিদ্রা যায়। একদিন ফজর বেলায় মক্তবে সে যাবে বলি কিতাব গোছায়। এই কালে বাপ তারে ডাক দেয়া কয়, বাপরও নুরুল দিন, আইজের এই দিন মক্তবেত না গেলু হয়, মোর সাথে মাঠে যাবো বাপ। শুনিয়া নুরুল দিন দেয় ৩ লাফ, মক্তবে না যাও যদি পড়াশোনা মাফ। ওস্তাদের হাতুতেই বাঁচি গেল কান, মাঠেতে যাতে ইচ্ছা ফুর্তি করো, ফুর্তিরই নমান। বাপের আগতে তাই নাচি নাচি যায়, লাঙল ধরিয়া কান্ধে বাপ তার আসিয়া পৌঁছায়। মাঠেতে আসিয়া বাপ, মনে আছে আজিও বেটার, কেমন অসীন গলা, সন্মন যেন অন্য কার গলা ধরি কয়, বাপ এতে আয় কাছে। ডাকে বেটাক বলিতে, পারবো না রে লাঙল ঠেলিতে, ঠেলিব লাঙল আজ বাপও বেটাই। আয় বাপ আয়, জোয়ালে বলো তবে জুতি দাও বাবা, আর কেমনে চেষিতে হয় আগতে শিখাবা। একবার দেখিলেই পারিব নিশ্চয়। দেখিয়া তাজ্জুব তাই হয়ে যায়, দেখিবার পায় বাপ তার নিজ কান্দে জোয়াল তুলিল। জোয়ালে সে অতি ধীরে নিজেকে জুতিল। বলিল নুরুল দিন, বেসুইন এ কি হয়, কণ্ঠে বলদ। বাপ আজি থেকে লাঙলের নতুন বলদ। আবার নুরুল দিন কান্দিয়া শুধায়, বাপজান তুমি কেনে, বলদ কোনঠায়? বলদ তো নাই বাপ, বেসিয়া নগদে রাজার খাজনা শোধ দিন কোনো মতে। অস্থির বলিল বাপ, আয় বেলা হয়ে যায় বাপ। কান্দে না বাপ, হাতে নে লাঙল তুই, মুষ্টি ধরি জোরে দিব চাপ। জোরে তুই শক্ত করি থাকিব কষিয়া, টানি টানি মুই জামু জমিন শশিয়া। লাঙলে লোহার ফলায় ধীরে ধীরে মাটি ফাড়ি যায়। থর থর করি মুষ্টি কাঁপে, হাত থামি যায়। বাপ উল্টি ধমকায়, বজ্জাতের ঝাড়, আবার থামিলে তোর ভাঙ্গি দিব ঘাড়। আবার নুরুল দিন লাঙলে মুষ্টি ধরে চাপিয়া ঠাসিয়া। আবার জোয়াল টানি বাপ যায় জমিন শশিয়া।
জমিন চষিয়া চলে বাপ তার ভাঙিয়া কোমর। অগ্নি ঢালি যায় সূর্য, বেলা দুপোহর। জোয়াল কান্দেতে বাপ অকস্মাৎ পড়ি যায় জমির উপর। ঘাড় ভাঙি পড়ি আসে, যন্ত্রণায় ছটফট করে কিছুক্ষণ। তারপর হঠাৎ মস্তক তুলি দূর নীলক্ষার পানে দৃষ্টি করিয়া স্থাপন। বাপ জান, বাপ মোর ভাগারে অন্তিম কালে পশুর মতন ডাক ভাঙি উঠিল হাম্বাই। মানুষ উঠিল ডাকি পশুর ভাষায়। তখন নুরুলদিন দেখিবার পায় বাপ নয় বলদ করায়। পাও খিসি একবার স্থির হয়ে যায়, স্থির দৃষ্টি দূর নীলক্ষায়। শকুন ঝাপটি ওঠে দুরন্ত পাখায়। বড় স্থির, বলদ পড়িয়া আছে, মানুষ নয়। উঠিল চিৎকার করি একবার নুরুল। তখন সে শুনিবার পায় নিজেরও গলার স্বর বদলি গেছে তার। গরুর হাম্বাই হঠাৎ শকুন পড়ি মাংস গুলি খায়। কোন কালে, কত না অতীত কালে, সেই একদিন পূর্ণিমা নোয়ায় তোমার এই নুরুলদিন নাটকটা আমরা মঞ্চে প্রথম এনেছিলাম ঢাকায়। আমি অভিনয় করেছি। আমি দেখেছি। মঙ্গার এই সময় সবার ঘরে ঘরে অভাব। তসলিমা চাউল সাবার যায় মিয়া বাড়িত। জবাব আসে, আমাকে রে টানাটানি, তোমাকে কি দিমু বারে? টানাটানি টানাটানি, চারিদিকে খালি টানাটানি। তসলিমা একটা খুন্তি হাতে জঙ্গল ঘোরে। কোনটিও কি কোনো মেটা আলু কিংবা ওলকসু পাওয়া যাবে না? কালকের রাত কাটিছে তার কচু সিদ্ধ খায়। ওই যে সাদা ডিমের মতো কি যেন দেখা যায়। আহা, কতদিন ভাত খায় না। সাদা ভাতের গন্ধ এসে যেন নাকেত লাগে। সাদা ভাত, শিউলি ফুলের লাকান, এক থাল সাদা গরম গরম ভাত। বড় মন চায় খাবার। যখন বলক ওঠে, টকবক করে মার ফুটে, তখন কি যে ভালো লাগে। তসলিমা আবার খুন্তি হাতে মাটি খোঁড় দেয়। খুন্তির এক একটা কোপ যেন গিয়া পড়ে প্রাগ ঐতিহাসিক যুগের গর্তের ভেতর। যে গর্তের ভেতর লুকে থাকে এক বিষধর সাপ। ফোনা তুলে বের হয়ে আসে নির্জন সেই জঙ্গলে। লড়াই শুরু হয় দুইজনের মধ্যে খাদ্যের জন্য। সাপটা মানুষের সাথে কিংবা মানুষটা সাপের সাথে। এ যেন এক প্রকৃতির অনন্ত লড়াই।
মঙ্গা দেখেছো তুমি? দেখো নি না? ওর বয়সে কোলায়নি মঙ্গা। না দেখেও তুমি যতটুকু পড়েছো সত্যি অসৎ আমি বলবো। আমাদের খুব ভালো লেগেছে। অভিনয় করছি অচলায়তন এর পঞ্চম দৃশ্যের অংশবিশেষ। আজই কি মজা হলো, চারদিক থেকেই আলো আসছে, সব যেন ফাঁক হয়ে গেছে। এত আলো তো এর আগে আমরা কখনো দেখিনি। কোথাকার কোন পাখির ডাক এখান থেকে শোনা যাচ্ছে। এসব পাখির ডাক তো আমরা কোনোদিন শুনিনি। এ তো আমাদের খাঁচার ময়নার মতো একেবারেই নয়। আজ আমাদের ভীষণ ছুটতে ইচ্ছে করছে। তাতে কি কোনো দোষ হবে মহাপঞ্চক দাদা? কি বললে? হবে না? ওরে কি মজা রে, কি মজা! আজ আমার মন ভীষণ নেচে উঠছে। কি ভয় না আনন্দ কিছুই বুঝে উঠতে পারছি না। আজ একটা অদ্ভুত কাণ্ড হচ্ছে, দেখছো না? সমস্ত আকাশটা যেন দৌড়ে ঘরের ভেতর চলে এসেছে। মনে হয় ছুটি, আমাদের ছুটি। এ কি, তুমি আমাদের গুরু, আমরা তোমাকে প্রণাম করি। আচ্ছা ঠাকুর, তুমি আমাদের সাথে কি করবে? খেলবে? কোথায় খেলবে? মস্ত বড় মাঠ আছে, এই ঘরের সমান মস্ত, এর থেকেও অনেক বড়, ওই আঙিনাটার সমান, তার থেকেও বড়। উফ, কি ভয়ানক! সেখানে খেলতে গেলে পাপ হবে না? কিসের পাপ? খোলা জায়গায় খেললে পাপ হয় না? কি বললে? খোলা জায়গায় গেলে সমস্ত পাপ পালিয়ে যায়? ওরে কি মজা রে, কি মজা! হরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, হরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। আফরা, কেমন লাগলো? সেরা 5 থেকে আজ সেরা 3 হয়ে ওঠার লড়াই চলছে এই মঞ্চে। জি, কেমন পরিবেশন করলে মনে হচ্ছে? আমি আমার সব থেকে ভালোটা দিয়েছি। এখন যেটা হবে সেটা বিচারকরা দেখবেন। আজ আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী আছেন, তাদের কাছ থেকে আমরা তো নম্বর জেনেই নেব, তবে সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তার আগে এবার চলো আমরা তাদের কাছ থেকে শুনি তারা তোমার অভিনয় দেখে কিভাবে মূল্যায়ন করছেন। কেমন? প্রথমেই সম্মানিত বিচারক আবুল হায়াত স্যার, তোমার কি মনে হলো আজকে অভিনয় করে? আমার তো অনেক ভালো লেগেছে। অনেক ভালো লেগেছে? জি। তোমাকে একটা বিরাট স্যালুট দিয়েছিলাম না আমি একদিন, জি। মনে আছে? জি। তার উত্তর কিন্তু দিয়ে দিলে তুমি এবারে। হ্যাঁ, আপনার স্যালুট আমি জীবনেও ভুলবো না। তাই? জি। তাহলে আরেকটা দিলাম। ধন্যবাদ স্যার। অবিস্মরণীয় মুহূর্ত আমাদের সবার জন্য। চালিয়ে যাও, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা খুব ভালো একজন অভিনেত্রী পাবো। এবারে চলে যাই আমাদের পরবর্তী বিচারকের কাছে, সম্মানিত বিচারক দিলারা জামান। আফরা, অনেক ভালো করেছো। তুমি যে একজন পরিশ্রমী এবং অভিনয় করতে গেলে যথেষ্ট পরিশ্রম করতে হয়, চর্চা করতে হয়, তোমাকে দেখেই সেটা বোঝা গেছে। তুমি আরও ভালো করবে আশা করছি, এগিয়ে যাও। এবারে সম্মানিত বিচারক কাজী আসাদ। তোমার মঞ্চের উপস্থিতি, উপস্থাপনা ভালো, সাবলীল, তোমার ভেতরে জড়তাটা নাই, তুমি এটাকে ধরে রাখো। তোমার ভবিষ্যতে কি অভিনেত্রী হওয়ার ইচ্ছা আছে? জি, আমি একজন বড় নাট্যকার হতে চাই। এটা আয়ত্ত করা আসলে আমরা অনেক সময় এখনো মঞ্চে উঠলে চিন্তা হয় কি করব, যদিও আমরা অনেক দিন পার হয়ে গেছি। তোমার সাফল্য কামনা করি। আমাদের পরবর্তী বিচারক সম্মানিত আবুল কাশেম স্যার।
অচলায়তন ভাঙার পরের দৃশ্যটা করলে তুমি, তাই না? হ্যাঁ, সেই পঞ্চক চার দেওয়ালের মধ্যে আটকা ছিল, কি দুর্বিষহ তার জীবন ছিল না? তা অচলায়তন ভাঙার পরে তার সেই আনন্দ ফুর্তি, খুব ভালো হয়েছে অভিনয়। আমি তোমাদের অভিনয় দেখে আমি খুব আশাবাদী। তোমাদের মধ্যে এই তরুণরাই আস্তে আস্তে বড় হবে, এই সংস্কৃতি অঙ্গনে অনেক অবদান রাখবে, আমাদের বাংলাদেশটা অনেক ভালো বাংলাদেশ হয়ে যাবে, এই স্বপ্ন আমি দেখি। এবারে সম্মানিত বিচারক আব্দুল আজিজ। খুব সুন্দর, তোমার পোশাক পরিচ্ছদও ভালো, তেমনি তোমার অভিনয় মারাত্মক সুন্দর। তুমি তো জানো নম্বরপত্র কোথায়, জানো তো? জি, কোথায় বক্সে আছে। একদম তাই, সেই বক্সে আছে, এবং বক্স খোলার আগ পর্যন্ত আমরা কেউ কিন্তু জানি না কত নম্বর পাচ্ছি। তার জন্য কি করতে হবে? একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে, একটু অপেক্ষা করছি আমরা, পরবর্তী পরিবেশনাগুলো উপভোগ করবো। এবার দেখে নিই আমাদের এবারের প্রতিযোগী তাকে কিভাবে উপস্থাপন করে মঞ্চে। আসছে রংপুর থেকে তাওয়াফ হোসাইন। কেমন আছো ছোট্ট বন্ধু? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাওয়াফ, সবসময় খুব সুন্দর করে অভিনয় করো, এবং প্রথম যেদিন চূড়ান্ত বাছাই পর্বে তুমি এখানে এসেছিলে, সেদিন তোমার মনে আছে তোমাকে বলেছিল যে তুমি কি বড় হয়ে নায়ক হতে চাও কিনা? মনে আছে তোমার? আমাদের বিচারকরা তোমাকে বলেছিলেন। এখন এতগুলো ধাপ পেরিয়ে চলে এসেছো, এটা ফাইনাল রাউন্ড, এটা কিন্তু শেষ। তোমার সকল কষ্ট, সকল পরিশ্রম, সব কিছুর ফলাফল কিন্তু আজকে এই মঞ্চে দাঁড়িয়ে রয়েছে, কেমন? তাই পূর্ণ মনোযোগ দিয়ে তোমার পরিবেশনাটি সম্পন্ন করতে হবে। অল দ্য ভেরি বেস্ট। কেন কেন তুমি অঙ্কে 98 পাবে? বাকি দুই কোথায় গেছে? তাহলে জারিফ কিভাবে পেল? দিয়ান কিভাবে সব সাবজেক্টে 100 পায়? তুমি পাও না কেন? যাও, ওদের পা ধোয়া পানি খাও। কতবার বলেছি ফার্স্ট হও, ফার্স্ট, সেকেন্ড হও কেন? এই জন্য কি সংসারে সব কাজ ফেলে আমি তোমার কোচিং সেন্টারের সামনে ঘন্টা পর ঘন্টা পেপার বিছিয়ে বসে থাকি? তুমি যা চাও ওটাই দেবার চেষ্টা করি? এজন্য 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 উফ, চাপ চাপ আর চাপ, আমি সহ্য করতে পারছি না আর। আম্মা বলেন পড়রে শোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে। তোমরা কেন বুঝো না? বুঝতে চাও না? আমার কাছে খেলাই কাজের চেয়ে বেশি দামি। উঠোন জুড়ে ফুল, আকাশ ভরা তারার দেশে আমার মন উড়তে আনচান করে। মনে হয় আমার পিঠে কেউ যদি পাখির ডানা পরিয়ে দিত, আমার দেহ থাকতো এই শহরে আর মন উড়াল দিত। মেঘের ছিটার ঝিলিক পেয়ে আমার দু চোখ হাসতো প্রাণ খুলে। তারায় তারায় হাঁটতো আমার ব্যাকুল দু পা, আমার খেলার সাথী হতো প্রজাপতির ঝাঁক। বন ভাদালের গন্ধে কুটকুট করতো নাক, কেওড়া ফুলের ঝোল খেয়ে মায়ের কোল ছেড়ে ঘর বাড়ি সংসার সব ছেড়ে ঘুরে বেড়াতাম। কিন্তু হঠাৎ কি যে হলো, এক দৈত্য এসে দু পাখনা ভেঙে দিয়ে বলল, মানুষ হতে হবে, মানুষ। মানুষ হবার জন্য সিঁড়ির পর সিঁড়ি পাড়ি দিয়েছি, গাধার মতো বই গিলেছি। কি বিচ্ছিরি স্বাদ, গ্লাসের পর গ্লাস জ্ঞান পান করেছি, তবু তৃষ্ণা মিটে না কারো। মানুষ মানুষ করে যারা, মানুষ তারা কে? নরম গদি, কুশনাসন, চশমা পরা চোখ, লোক ঠকানোর হিসাব লিখে কম্পিউটারে শ্লোক। এদের মানুষ গড়ার শাসন দেখে আমার বুক কাঁপে থর থর। তবে আমি কি মানুষ হতে পারবো না কোনোদিন? আমি মানুষ হব, মানুষ। আমি পেলে হব, আমি ম্যারাডোনা হব, আমি নজরুল হব, আমি রবীন্দ্রনাথ হব, আমি পিকাসো হব, আমি বিল গেটস হব, আমি আইনস্টাইন হব। আমার কেবল ইচ্ছে জাগে নদীর ধারে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। তোমরা যখন শিখছো পড়া মানুষ হবার জন্য, আমি না হয় পাখি হব, পাখির মতো বন্য।
এই তো ঠিক আছে, এখন কি ফার্স্ট ক্লাস। এত ভয় ভয় পেলে কেন? কিচ্ছু হয়নি তো, সব ঠিক আছে। এরপরে কি করবে? তোরা চিন্তা করেন কি, ভাবনা করেন কি, বিয়াও শাদি দিবার তকনে মুখ আনেন ডাকি। মোর নাম ইসহাক, ওই মানে ঘটক ইসহাক, কামে কাজে নাই কোনো ফাঁক। কথা সেটা না, কথা হইল কি, তোমার বেটার জন্তে ভাল একটা কইনের খোঁজ আনছি। কি কইনেন? কইনের নাম কি, বাবার অবস্থা কেমন, সে কথা আর কোন না, কইলে বিশ্বাস করবেন না। চিংড়ি কোনার নাম নসিমন, দেখলে কারি নাই মন। আহা, একে পুরিন নাকান, গায়ে রং দুধে আলতা, সুখানা এই এক না টেরা। আরে না না, ওটা কই লক্ষ্মী টেরা। তাতে কি, উয়াইতে তো আসবে টাকা টাকা। ধন্যবাদ। এরপরে কি করবে? কে কে যায়? এই শুনছো? তুমি কোথায় চলেছো? তোমার কি আজ ছুটি? তুমি কি গ্রামে ফিরে যাচ্ছ? তোমার গ্রাম কোথায়? এই শুনো, আরে শুনো শুনো শুনে যাও। ওর মনে হয় আজ ছুটি হয়েছে, ও নিশ্চয়ই গ্রামে ফিরে যাচ্ছে। ওর মার সাথে দেখা হবে, ওর মা ওকে আদর করবে, রাতে গল্প শোনাবে, মুখে ভাত তুলে খাওয়াবে। ইস, কতই না মজা হবে ওর। আমারও যদি ছুটি হতো, কিন্তু মামা তো বলেছে পড়া শেষ না হলে কোনো ছুটি নেই। কবে হবে পড়া শেষ? কবে আমিও ওর মতো ছুটি পাবো? আমার যে স্কুল, বাড়ি, গাদা গাদা বই, শিক্ষকের চোখ রাঙানো ভয়, ভালো লাগছে না আর। মা, আমি তোমার কাছে যাব, আমাকে নিয়ে যাও না মা। মা, আমি ছুটি চাই, বাড়ি ফিরবো। আচ্ছা, এই শহরে কি সব ছুটি কেবল কাগজে লেখা থাকে? তবু আমি তো কাগজের ছুটি চাই না। মা, আমার চোখ দুটো কেমন ঝাপসা হয়ে আসছে, আমার না খুব ঘুম পাচ্ছে মা। তবে এবার কি আমার ছুটি হলো? মা, আমি আসছি, এবার আমার ছুটি হলো। এই শহর থেকে না, এই স্কুল থেকে না, এই বন্দি বাড়ি থেকে না, আমার জীবন থেকে। মা, আমি আসছি, এবার আমার ছুটি হলো। ধন্যবাদ। প্রথমেই সম্মানিত বিচারক আবুল কাশেম। ভালো অভিনয় করেছো, ভালো করেছো, একটু সাহস রাখো, ঘাবড়াবে না কোনো সময়, কেমন? তুমি আরও ভালো অভিনয় করবে। এবারে সম্মানিত বিচারক কাজী আসাদ স্যার। আসো আমার কাছে। তুমি কতদিন যাবত অভিনয় করো, মানে এইটাই প্রথম নতুন কুড়িতে? নতুন কুড়িতে প্রথম দিয়েছি, বাট আগেও করেছি। সাহস নিয়ে কাজ করবে, যা করবে সাহস নিয়ে। অনেক অনেক শুভকামনা থাকবে তোমার জন্য। আর নম্বর জমা হচ্ছে আমাদের এই বাক্সে, বাক্স খোলা হবে কিছুক্ষণ পর, তার জন্য অপেক্ষা করতে হবে, কেমন? ওকে। অভিনয় কেবলই শেখা বা চর্চার বিষয় নয়, এটি একটা যাত্রা। আর সে যাত্রায় এগিয়ে চলেছে আমাদের ছোট্ট কুড়িরা। তাদের অভিনয়ের এই যাত্রা অনেক অনেক সমৃদ্ধ হোক এই নতুন কুড়ির মঞ্চ থেকেই, সেই প্রত্যাশাই থাকবে আমাদের সবার। আমাদের পরবর্তী প্রতিযোগীকে এবারে মঞ্চে ডেকে নিচ্ছি, দেখব আজকের এই ফাইনাল পর্বে সে কি পরিবেশন করে আমাদের দেখায়। আসছে মঞ্চে বরিশাল থেকে আরহাম হাসান আরিয়ান। কেমন আছো আরিয়ান? আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আরিয়ান, এই মঞ্চে বেশ কয়েকবার এসেছো এবং এখন আজকে সর্বশেষবার, তাই তো? কি মনে হচ্ছে, কেমন লাগছে আজ এখানে এসে? আমার খুব ভালো লাগছে, তার পাশাপাশি একটু নার্ভাস, কারণ আমাকে এখন আরও ভালো দিতে হবে, কারণ এখন এটা ফাইনাল। তাহলে আমরা আরিয়ানের পরিবেশনা দেখি। ওকে।
সুন্দর হয় না। কালও স্যার বললেন তুমি পারো না। বন্ধুরা হাসলো, আমি চুপ করে বসে রইলাম। আমার আঁকা নাকি বাজে, সবাই বলে তুমি পারো না। উফ, আমি যদি জাদুকর হতাম তাহলে একটা জাদুর পেন্সিল বানাতাম, তা দিয়ে আঁকতাম। এটা আবার কোত্থেকে এলো? এত চকচকে, এর মাথায় আবার তারার মতো আলো। এটা কি জাদুর পেন্সিল? দেখি তো সত্যি সত্যি কাজ করে নাকি। আমি আঁকি। একটা আপেল আঁকি। ওমা, আপেলটা তো সত্যি সত্যি বের হয়ে গেল। আহ, কি মিষ্টি। এবার একটা ফুল আঁকি। ওমা, ফুলটা তো সত্যি সত্যি খাতার বাইরে ফুটে উঠেছে। আহ, কি সুন্দর গন্ধ। এবার একটা পাখি আঁকি। ওই দেখো, পাখিটা কি সুন্দর করে আকাশে উড়ছে, উঁচু আকাশে, একদম আমার ডানার মতো উড়ছে 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 উড়ছে। কিন্তু আমি যদি পেন্সিল দিয়ে ভুল কিছু আঁকি, ভয়ঙ্কর কিছু, যেমন দৈত্য দানব, ভয়ঙ্কর জিনিস, এ বাবা, এ তো সত্যি সত্যি ওরকম ভয়ঙ্কর দানব বের হয়ে গেল। এই, তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি তোমাকে ভয় পাচ্ছি, তুমি চলে যাও। কি বললে? তুমি সব শেষ করে দেবে? তুমি আমাকেই ভয় দেখাচ্ছ? দাঁড়াও, তোমার একটা ব্যবস্থা করছি। একটা একটা তলোয়ার রাখি, যা দিয়ে এই দত্তটাকে শেষ করে দিতে পারি। ইয়া! এবার তুই শেষ। ইয়া! 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 কিন্তু কেউ যদি জানতে পারে আমার কাছে একটা জাদুর পেন্সিল আছে, তখন তো আমার কাছ থেকে এই পেন্সিলটা চেয়ে নেবে। তখন আমি এই পেন্সিলটা কাকে দেব? ঠিক আছে, আমি এই পেন্সিলটা দিয়ে ভালো কাজ করব। আমার স্কুলে যাদের বই নেই তাদের জন্য বই আঁকবো, যাদের ঘর নেই তাদের জন্য ঘর আঁকবো। তখন আমার সব বন্ধুরা
বই পড়তে পারবে, রাস্তায় থাকা মানুষগুলো ঘর খুঁজে পাবে। এই পেন্সিল দিয়ে আমি একদিন এমন এক পৃথিবী আঁকবো যেখানে কেউ কাঁদবে না, সবাই হাসবে। এ কি, আলোটা নিভে গেল কেন? ও বুঝেছি, এই পেন্সিলটা তো আসলে জাদু নয়, আসল জাদুটা তো আমার মনেই ছিল। আর এই জাদুর পেন্সিল আমার মনেই আছে। ভালো কিছু ভাবলে তাই জাদু হয়ে যায়, যা আমাদের প্রতিদিনের কাজের মধ্য দিয়ে প্রকাশ পায়। এরপরে কি করবে? ক্ষুধা, আমি আর পারছি না। এখানে হয়তো কিছু আছে। কিন্তু এই রুটিটা তো পচে নষ্ট হয়ে গেছে। এই রুটিটা থেকে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। না, আমাকে খেতে হবে, আমাকে খেতে হবে। আমার একটা পরিবার ছিল, সেখানে ছিল আমার মা, বাবা এবং আমার ছোট্ট একটি বোন। মা আমাদের জন্য প্রতিদিন খাবার রান্না করত, টাটকা খাবার খেতাম আমরা। কিন্তু এখন এই শকুনের উচ্ছিষ্ট আমার খাদ্য। ও পাখি, জানিস তোর মতো একটা পাখি প্রতিদিন আমার জানালায় এসে বসতো, আমি তার সাথে গল্প করতাম। কিন্তু এখন এই পাখিগুলোকেই আমার সব থেকে বেশি ভয় করে। না জানি কখন একটি পাখি রূপে বোমা এসে আমাকে উড়িয়ে নিয়ে যায়। অবশ্য তাও ভালো, তাহলে তো আমি আমার মা, বাবা এবং আমার ছোট্ট সেই বোনটার দেখা পেতাম। সেদিন দুপুরে আমার পরিবার একসঙ্গে খেতে বসেছিল, ঠিক তখন একটি পাখি রূপে বোমা ধসে পড়ে আমাদের উঠানে। কিন্তু আমি ছিলাম পাশের বাড়িতে, ওটি আমাদের এক আত্মীয়র বাড়ি। শব্দ শুনে সবাই এসে পড়ে, এসে দেখি মা! বাবা! কথা বলো বাবা! তাহমিনা! শুধু আমি বেঁচে গিয়েছিলাম, কিন্তু আমার পরিবার আমাকে ছেড়ে চলে যায় চির শান্তির দেশে। শুধু আমি পড়ে রই, সব কিছু শেষ হয়ে যাওয়া এই গাজায়।
আমি আর পারছি না। ও ক্ষুধা, ও ক্ষুধা, আমি আর পারছি না। হয় আমাকে মেরে ফেলো, না হয় কিছু খেতে দাও। আমি আর পারছি না। মা, বাবা, মা, বাবা। এরপরে কি করবে? আজ আমার স্কুল শেষ, তাই চলে এলাম। বাড়িতে এখন কেউ নেই, শুধু তুমি আর আমি। বাবা মা যে যার কাজে চলে গেছে, আর আপু ইউনিভার্সিটিতে। তাই সারা দিনের জন্য শুধু তুমি আর আমি। এই নাও ব্যাগপত্র, সব গুছিয়ে রাখো। আজ কিন্তু ভারী ভারী কোনো আলোচনা নয়, কোনো পড়াশোনাও নয়। আজ শুধু খেলা আর খেলা। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, আরো কত কি কি। তুমি এগুলো খেলতে জানো না? তুমি তো শুধু ফ্রি ফায়ার, পাবজি, পাজেল এগুলোই খেলতে জানো। এগুলো তো তোমার ভেতরে ইনস্টল করা। নতুন নতুন খেলা শেখো বন্ধু, নতুন নতুন খেলা শেখো। তুমি জানো বন্ধু, আমি অনেক খেলার নাম শুনেছি। কুতকুত, ইচিং বিচিং, ওপেন টিবাইস্কোপ, গোল্লাছুট, আরো কত কি। আমার ইচ্ছে করে সব খেলতে। ওই ফ্রি ফায়ার, পাবজি খেলে খেলে আর ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় ওগুলো আমার ভেতরে ইনস্টল হয়ে গেছে। আজ আমরা আর সব খেলবো না। আজ আমরা কাবাডি খেলবো, না হয় গোল্লাছুট। কি ও সব খেলতে মাঠ লাগে, আরো কয়েকজন লাগে। লাগুক, তবু আজ আমরা ওই সবই খেলবো। দরকার হলে তুমি আর আমি দুজনে মিলে যতটুকু পারি ততটুকুই খেলবো। কি কিভাবে? দাঁড়াও, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এই দেখো, এই দেখো। কাবাডি 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 কাবাডি। এই দেখো, তোমাকে আমি ছুঁয়ে আমার ঘরে এসে পড়েছি। এবার তুমি আমাকে ছুঁয়ে তোমার ঘরে যাও। যদিও তোমাকে আমি ছুঁয়ে দিয়েছি, তুমি বাদ, তবু ও সব নিয়ম এখন লাগবে না। তুমি আসো, আমাকে ছো। কাবাডি কাবাডি। ওহো, আসতেই পারছো না? তোমরা রোবটরা না, নতুন কিছুই পারো না। তোমাদের শুধু ছক বাঁধা জীবন, কোনো অনুভূতি নেই। আমরা মানুষরা সব পারি। তোমার সাথে আর খেলবই না, যাও। আমরা একে একে দেখছিলাম তোমার চমৎকার অভিনয়। কেমন লাগলো তোমার? আমার অনেক ভালো লেগেছে, নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে। আমি সত্যি মন দিয়ে বলছি, খুব মুগ্ধ হয়েছি। ধন্যবাদ। তোমার বাচন, স্পষ্ট উচ্চারণ খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। আর অভিনয়ের একটা বড় ব্যাপার হলো ইম্প্রোভাইজেশন। এটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর তোমার মধ্যে যথাযথভাবে আমি পেয়েছি। তুমি অনেক বড় অভিনেতা হবে, তোমার জন্য অনেক দোয়া করি ইনশাআল্লাহ। এবারে শুনবো আমাদের সম্মানিত বিচারক আব্দুল আজিজ স্যারের কথা। আমাদের নাটকের ভবিষ্যৎ কত ভালো। নাট্যশিল্পীরা আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাদের মতো নাট্যশিল্পীরা, তুমি অনেক বড় শিল্পী হবে।
এবারে দেখি আমাদের আরও বিচারকরা রয়েছেন, তারা কি বলছেন। সম্মানিত বিচারক আবুল হায়াত স্যার। তিনটে চরিত্র তুমি আমাদেরকে দেখালে, এই যে পার্থক্যগুলো তুমি যে তৈরি করেছো, অসাধারণ অসাধারণ। তুমি ধন্যবাদ। মুগ্ধ করেছো আমাদের, এর চেয়ে বেশি বলার নাই। এবারে চলে যাচ্ছে আমাদের সম্মানিত বিচারক দিলারা জামান ম্যামের কাছে। বিরাট অভিনেতা এবং আমিও স্যালিউট তোমাকে। খুব ভালো হয়েছে, খুব ভালো। ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা থাকবে আরিয়ান তোমার জন্য। অভিনয়ের যেন কোনো নির্দিষ্ট ভাষা নেই, নেই কোনো আঞ্চলিক সীমারেখা। চোখের অভিব্যক্তি, সংলাপ এর মধ্য দিয়েই চিত্রিত হয় পুরোটি ছবি। আঞ্চলিক ভাষার এক প্রতিচ্ছবি যেন চোখের অভিব্যক্তি। প্রিয় দর্শক, এবারে মঞ্চে আসছে আমাদের আজকের সর্বশেষ প্রতিযোগী চট্টগ্রাম থেকে মোহাম্মদ আজমাইন। আজমাইন, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। দেখা যাক আজকে আজমাইন আমাদেরকে কি উপহার দিচ্ছে মঞ্চে। ছুটির ঘন্টা বাজেনি সেদিন, কেউ বলেনি ছুটি হয়ে গেছে, কেউ ধরে মাঠেও যায়নি সেদিন, কেউ আর বাড়ি ফিরেনি। সবকিছু কেমন যেন থমকে গিয়েছিল সেদিন। ওরা বলছে দুর্ঘটনা, কেউ বলছে পাইলটের ভুল, মেশিনের ত্রুটি, আবার কেউ বা বলছে হই আবহাওয়ার ত্রুটি। কিন্তু কেউ বলে না ওরা আমার বন্ধু ছিল। জানেন, ওরা কেউ ডাক্তার হতে চেয়েছিল, কেউ বা ইঞ্জিনিয়ার, আবার কেউ বলেছিল আকাশ ছবে, আবার কেউ শুধু বলতো আমি বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চাই। বলো তো কেমন লাগে যখন তোমার সব স্বপ্নগুলো এক মুহূর্তে পুরো ছাই হয়ে যায়? সেদিন আমাদের মেহেরিন ম্যাডামের বিজ্ঞান ক্লাস চলছিল, আর 10 মিনিট পরেই ছুটির ঘন্টা বাজবে, কিন্তু বাজেনি। হঠাৎ শুনে এক বিকট শব্দ, সারা পৃথিবী যেন চিৎকার করে উঠলো। আমি কিছুই বুঝে উঠতে পারিনি, কিছুই না। হঠাৎ সামনের ওই দেয়ালটা যেন চোখের সামনে ধসে পড়লো। ধুলোর পর্দায় চারদিক, ধুলোর পর্দার আড়াল দিয়ে আমি খুঁজছিলাম আমার পরিচিত মুখগুলো, আমার পরিচিত মুখগুলো, আমার পরিচিত মুখগুলো, আমার পরিচিত মুখগুলো। সামনের ওই আরিয়ানদের বেঞ্চটা, জানালার পাশে তো ফারহান বসেছিল, নুসরাত আমার পেছনে ছিল। এখন ওদের কথা মনে করতে গেলেই চোখের সামনে শুধু ধোঁয়া দেখি। ওরা যেন ছায়া হয়ে ভেসে বেড়াচ্ছে, কেউ হাসছে, কেউ হাঁটছে, কেউ বা দৌড়াচ্ছে,
আবার কেউ চিৎকার করছে। আর আমি দাঁড়িয়ে আছি। আমার পা দুটো যেন কেউ মাটির সঙ্গে প্যারেক দিয়ে আটকে দিয়েছে। ওরা কেউ আমায় বলছে, আজমাইন দৌড়াও দৌড়াও আজমাইন। আর আমার বন্ধুরা ওরা এখন আমার প্রার্থনায় আছে। বাড়ির কাজের খাতা নিয়ে চিন্তা যে আর নাই, খাতা সহ পুড়ে আমি হয়ে গেছি ছাই। খাতা সব পুড়ে আমি হয়ে গেছি ছাই, হয়ে গেছি ছাই। গুড। এরপরে কি করবে? লাল বেলুন, নীল বেলুন, নানা রঙের বেলুন, বেলুন নেবেন বেলুন। রঙের ভিতরেই তো মানুষ আসে, তাই না? এই শহরের সবাই ব্যস্ত, কেউ অফিসে যায়, কেউ আবার বাড়ি ফিরে। আর আমি দৌড়াই এই রঙের পেছনে। এগুলো না শুধু বেলুন না, এগুলো আমার গল্প, আমার জীবন আর আমার মা। এই শহরের সবাই আমারে পিচ্ছি বেলুন বালা নামে চিনে। আমার মা কোথায় আমি জানি না, কিন্তু ওস্তাদ আমারে কইছে যেদিন তুই সবচেয়ে বেশি বেলুন বিক্রি করবি সেদিন তুই তোর মায়ের কাছে যাইতে পারবি। তাই আমি রাস্তায় নামি, হে বেলুন লইয়া। টাহার জন্য না, আমার মারে খুঁজে পাওয়ার লিগা। বিহালে যখন সবাই বাড়ি ফিরে তখন আমি বেরোই এ রঙের থলে লইয়া। কিন্তু আমি হাল ছাড়ি না। আজ আমি ঠিক করছি সবগুলা বেলুন বিক্রি করব। এই যে সবগুলা বেলুন যখন একসাথে হয় মনে হয় ওরা যেন আমার টানতাছে, আমি যেন উঠতাছি, সত্যি উঠতাছি। নিজের শরীরটা যেন ছোট হয়ে যাইতেছে। মা ডাকতেছে, আজমাইন আজমাইন আজমাইন। আমি আইতাছি মা, আইতাছি। এরপরে কি করবে? এই ছবিটা অনেক পুরনো, কিন্তু এই ছবিটার মধ্যে আমার পুরো পৃথিবীটা লুকোনো। দেখো দেখো কত সুন্দর হাসি, তিনজন মানুষ একসাথে, কত সুখী। তখন জানতাম না হাসিরও যে একদিন মেয়াদ ফুরিয়ে যায়। এখন মা থাকে নানু বাড়ি, আমি তার সাথে। আর বাবা এখন খুব ব্যস্ত। কোথায় যেন ওই নতুন শহর, নতুন অফিস, শুধু আমার প্রয়োজন হয় না তার। কখনো কখনো ভাবি আমার জন্মটা কি আসলেই ভুল ছিল, নাকি হঠাৎ এই পৃথিবীতে আসা এক অতিথি আমি। বাবা বিশ্বাস করো বাবা, আমি তোমার থেকে কিচ্ছু চাই না,
কিচ্ছু না, কিচ্ছু না, শুধু একবার এসে বলো আমি আছি। তোমারই একটা কথা, তোমারই একটা কথা আমার পুরো পৃথিবীটা বদলে দেবে বাবা। শুধু একবার বলো আমি আছি, আমি আছি, আমি আছি। রাতের বেলা ওই জানালার সামনে দাঁড়িয়ে থাকি, ভাবি বাইরের বাতাসে যেন তোমার গলার আওয়াজ শুনতে পাই বাবা। মনে হয় এখনই দরজা খুলে বলবে আজমাইন চলো বাইরে যাব, আইসক্রিম খাবো। কিন্তু দরজাটা নীরবে থেকে যায়, যেমনটা তুমি নীরব ছিলে বাবা। রাতে দেখি মা চুপচাপ কাঁদে, আমি ভান করে ঘুমোচ্ছি, কান পেতে শুনি মা বারবার বলছে তুমি যেন ভালো থাকো বাবা, ভালো থাকো। তখন বুঝতাম না ভালো থাকা মানে কি দূরে থাকা। জানো বাবা, গত বছর জন্মদিনে মা বলেছিল তোর বাবা হয়তো ফোন করবে, আমি গিয়ে টেলিফোনের সামনে যেয়ে বসি। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, আরো অনেক সময় পার হয়ে গেল, কিন্তু তোমার ফোন আর এলো না। শেষে মোমবাতিও নিভে গেল। আমি নিজেই নিজের জন্য হ্যাপি বার্থডে গান গাইলাম। তোমার ফোন এলো না। তখন শিখলাম ভালোবাসা মানে কখনো কখনো অপেক্ষাও করা। জানো বাবা, মা বলে ভালোবাসা মানে ত্যাগ, কিন্তু আমি শিখেছি ভালোবাসা মানে পাশে থাকা, হাতটা ধরে বলা ভয় পেও না আমি আছি। আমি জানি বাবা একদিন তুমি ঠিকই ফিরে আসবে, আমরা আবার একসাথে খাবার টেবিলে বসবো। খাবারে লবণ বেশি হয়েছে বলে তুমি মার সাথে আবার রাগ করবে, আর আমি হেসে ফেলবো, আর এই হাসিটা আবার ফিরবে আমাদের ঘরে, আবার ফিরবে। আমি জানি বাবা ঠিকই ফিরে আসবে। আজমাইনের পরিবেশনা আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর কেমন লাগলো সেটি আমরা এবারে শুনতে চাই। প্রথমেই সম্মানিত বিচারক আবুল হায়াত স্যার আপনার কাছ থেকে জানতে চাইব। খুব সুন্দর করেছো। আরে 3টে চরিত্র তুমি করলে, পরপর 3টে 3 রকম, এত সুন্দর করলে আবার ভালো হবে না কেন? আমার মনে হয় যে আরেকটু যখন বড় হবে তখন ভেতরের জিনিসগুলো বুঝতে পারবে, তখন আরো ভালো হবে। এবার চলে যাচ্ছে আমাদের পরবর্তী সম্মানিত বিচারক দিলারা জামান ম্যামের কাছে। আরো অনেক বড় হবে, আমাদের দেশের সুনাম তুমি বাড়াবে, এই অভিনয়ের ক্ষেত্রে এগিয়ে যাও। এবারে দেখা যাক আমাদের পরবর্তী সম্মানিত বিচারক কাজী আসাদ স্যার কি বলছেন। যে ক্যারেক্টারই করতে গিয়েছো, ক্যারেক্টারটা বুঝতে পেরেছো এবং ক্যারেক্টার অনুযায়ী উপস্থাপন করার চেষ্টা করেছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এবারে চলে যাচ্ছে আমাদের সম্মানিত বিচারক আবুল কাশেম স্যারের কাছে। তোমাকে ভালো অভিনেতা হওয়ার জন্য আরও অনেক শিখতে হবে, জানতে হবে, তাই না? উত্তর তোমার অভিনয়ের প্রতিভা উন্নতি হোক সেই কামনা করি। হ্যাঁ, বাক্স যখন খোলা হবে তখন আমরা জানতে পারবো ফলাফল, তাই কিছুটা সময় অপেক্ষা তো করতেই হচ্ছে।
অপেক্ষার পালা বলা যায় শেষ অভিনয় ক শাখার জন্য, কারণ আজকে আমাদের অভিনয় ক শাখার প্রতিযোগীদের প্রতিযোগিতা আমরা দেখছিলাম, তাদের অভিনয় শৈলী এবং পরিবেশনার মধ্য দিয়ে আমরা আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে তাদের প্রাপ্ত নম্বরগুলোও পেয়ে গেছি। দেখে নিচ্ছি আমাদের আজকের সেরা 5 প্রতিযোগীকে এবারে মঞ্চে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এরই মধ্য দিয়ে আমাদের 5 জন প্রতিযোগী মঞ্চে চলে এসেছে। একটু তাদের অনুভূতি শোনা যাক, তারপর না হয় আমরা ফলাফল জানবো। আফরা, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার অনুভূতি কি বলো? আমি এই মঞ্চে পর্যন্ত আসতে পেরেছি ফাইনালে। যদি আমি কিছু নাও হতে পারি তাও আমি খুশি। আরিয়ান বলো। নতুন করে আমার একটা স্বপ্নের মতো, আমি কখনো ভাবতেই পারিনি যে আমি সেরা 5 বা ফাইনালে এসেছি। আমি যদি কিছু না হতে পারি তাও আমি আমার এই চর্চা চালিয়ে যাব, কারণ অভিনয় আমার একটা স্বপ্ন। তাওয়াফের কাছে আমি জানতাম না আমি এত দূর আসতে পারতাম, তবুও আমার টিচারদেরকে অনেক থ্যাংক ইউ, আমার মাকে অনেক থ্যাংক ইউ, এত আমার উপরে পরিশ্রম করেছে। দেখি এবারে আমাদের আজমাইন কি বলছে। প্রথমে জানাতে চাই বিটিভি এবং নতুন করিকে ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। আমার কাছে খুবই ভালো লাগছে, এখানে অনেক কিছু শিখেছি, অনেক নতুন কিছু দেখেছি, আর এত বড় বড় মানুষের সামনে অভিনয় করতে পেরেছি, এটাই অনেক। মুগ্ধতা কি বলে শুনি। আমার অনুভূতি খুবই ভালো, আমার অনেক ভালো লাগছে এখানে এসে, এই পর্যন্ত এসেছি, এটাই আমার জন্য অনেক। আমরা একে একে আমাদের আজকের 5ম প্রতিযোগী কে হচ্ছে তার নম্বরটি জেনে নিতে চাই। শুরু করি তাহলে ফলাফল। 82.51 নম্বর। 5ম অবস্থানে আমাদের এই 5 প্রতিযোগীর মধ্য থেকে যে আজ অবস্থান করছে তার নাম হচ্ছে তাওয়াফ হোসাইন। 4র্থ অবস্থানে যে রয়েছে তার প্রাপ্ত মোট নম্বর 85.1 এবং তার নাম হচ্ছে মোহাম্মদ আজমাইন। অনেক অনেক অভিনন্দন থাকবে আজমাইনের জন্য, এবং আমার মনে হয় দর্শক সারিতে যারা রয়েছেন আপনাদের অনেক অনেক আশীর্বাদ থাকবে, সেই সাথে আমাদের বিচারক মণ্ডলীর আশীর্বাদ তো রয়েছেই প্রত্যেকের সাথে। অনেক অনেক শুভকামনা। 3য় অবস্থানে রয়েছে 86.69 নম্বর পেয়ে মুগ্ধতা মল্লিক। অনেক অনেক শুভকামনা মুগ্ধতা তোমার জন্য। জেনে নিচ্ছি আমাদের আজকের প্রথম অবস্থান কার। আমাদের আজকের নতুন কুড়ি 2025 অভিনয় ক শাখার প্রথম অবস্থান করে বিজয়ী যে হচ্ছে তার নাম আরহাম হাসান আরিয়ান। সবাইকে ধন্যবাদ, আর আমার অনুভূতি এখন অনেক ভালো। অনেক অনেক ধন্যবাদ আরিয়ান তোমাকে, অনেক অনেক শুভকামনা থাকবে তোমার জন্য এবং অভিনন্দন অবশ্যই তোমাদের প্রত্যেকের প্রতি। এবং যথারীতি আমাদের দ্বিতীয় অবস্থানে আজ যে রয়েছে 86.87 নম্বর পেয়ে রুফায়দা আফরা। তোমার অনুভূতি জানতে চাই। আমার যে অনুভূতি হচ্ছিল একটু আগে, এখন শান্ত হয়ে গেল এত ভালো রেজাল্ট করে। খুব ভালো লাগছে তোমাদের কাছ থেকে যে শুনছি তোমরা এত চমৎকার করে নিজেদেরকে উপস্থাপন করে এসেছো এতগুলো ধাপে, এবং এখন এসে যে তোমাদের মুখে প্রশান্তির হাসি, এটা দেখতে আমাদের সবার ভীষণ ভালো লাগছে। অনেক অনেক অভিনন্দন রুফায়দা। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সাথে আছেন আমাদের এই পর্বের সম্মানিত বিচারক মণ্ডলী, যারা বিচার কার্যের যে কঠিন দায়িত্বটি পালন করেছেন এবং অবশ্যই আমাদের এই পর্বের শোভা মণ্ডিত করেছেন। তাদের উপস্থিতিতে আমাদের এই আয়োজন ধন্য, আমরা কৃতজ্ঞ। তারা সময় দিয়েছেন, এই এতটা পরিশ্রম করেছেন। আমাদের এই 5 প্রতিযোগীর মধ্য থেকে 3 জনকে খুঁজে নেওয়ার বিষয়টা একেবারেই সহজ ছিল না। নিশ্চয়ই তাদের কাছ থেকেই শুনি, চলুন তাদের কথা। প্রথমেই চলে যাচ্ছে আমাদের সম্মানিত বিচারক আবুল হায়াত স্যারের কাছে। প্রথমেই বলবো যে এই যে বাচ্চাগুলো যে অভিনয়গুলো করলো আমাদের সামনে, এটা আমাদের জন্য খুব মানে ডিফিকাল্ট ছিল আর কি, আমাদের যে কাকে কত নম্বর দেওয়া যাবে। কারণ ফার্স্ট তো একজনই হবে, তাই না? 5 জন তার ফার্স্ট হবে না, কিন্তু আসলে কিন্তু 5 জনই ফার্স্ট হয়েছে। তার মধ্যে এদিক ওদিক নাম্বার হয়ে এখন কেউ 1, কেউ 2, কেউ 3, 4, 5 এরকম, কিন্তু অসাধারণ, এদের কাজ অসাধারণ লেগেছে। আমরা চলে যাচ্ছি সম্মানিত বিচারক দিলারা জামান ম্যামের কাছে। আমার অন্তরের
কৃতজ্ঞতা এবং সেই সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ টেলিভিশনকে এত সুন্দর এবং এমন একটা মহৎ অনুষ্ঠানের প্রযোজনা করার জন্যে এবং আয়োজন করার জন্যে। আর এই সঙ্গে আরও কৃতজ্ঞতা জানাই যে একটা সুযোগ করে দিয়েছে আমাদের এইসব বাচ্চা ছেলে মেয়েরা এত প্রতিভা নিয়ে তারা যে তাদেরকে খুঁজে আনা প্রত্যন্ত অঞ্চল থেকে এরকম একটা মহৎ চেষ্টা এবং নতুন শিল্পী তৈরি করার ব্যাপারে সত্যিই তাদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এবারে আসতে চাই আমাদের সম্মানিত বিচারক কাজী আসাদ স্যারের কাছে। ওরা তো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, ওরা একটা রেজাল্ট পাবে, কিন্তু আমি এই ফলাফল করতে গিয়ে আমার যে পরীক্ষা দিতে হচ্ছে কাকে কি করি, মানে প্রতিটি শিশু প্রতিটি প্রতিযোগী এত ভালো করেছে, কাকে পয়েন্ট কম বেশি এই পরীক্ষা দিতে গিয়েই তো আমার অবস্থা খারাপ। সত্যি আমি নিজেকে মানে মনে করছি যে আমি পরীক্ষায় দিলাম আজকে। আশা করি তোমরাও আমাদের এই সাংস্কৃতিক অঙ্গনকে আলোকিত করবে, তবে অপসংস্কৃতির সংস্কৃতির বিরুদ্ধে বাংলাদেশের সংস্কৃতি ধারণ করে বাংলাদেশের সংস্কৃতিকে বিকশিত করবে, এই দোয়া রইল, এই কামনা রইল। এবারে আমরা শুনতে চাই আমাদের সম্মানিত বিচারক আবুল কাশেম স্যারের কাছ থেকে তার অনুভূতি। প্রতিভা অন্বেষণের জন্য আমার মনে হয় নতুন করে একটা খুবই কার্যকরী প্ল্যাটফর্ম। আমার খুব ভালো লেগেছে এবং বিটিভিকে সেজন্য আমার অন্তরের থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর কি। আর ওদের পারফরমেন্সের ব্যাপারে আমার বলার কিছু নাই, আমার বিজ্ঞ বিচারকরা অনেক আগেই বলে ফেলেছেন। আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ আমি কিছু বুঝি না। আমার কাছে মনে হয়েছে সবাই ফার্স্ট হয়েছে, সবাই প্রায় কাছাকাছি একই রকম, এবং সময় সুযোগ পেলে এরাই বিরাট অভিনেতা অভিনেত্রী হয়ে যাবে, আমি স্বপ্ন দেখতে পাচ্ছি। এবারে আসতে চাই সম্মানিত বিচারক আব্দুল আজিজ স্যারের কাছে। সারা দেশ থেকে শিল্পীরা, শিশু শিল্পীরা অভিনয়ে অংশ নিয়েছে। এর মধ্যে ফাইনালিস্ট 5 জন, আমার তো মনে হচ্ছে 5 জনই ফার্স্ট হয়েছে, 5 জনই প্রথম হয়েছে। আমার কাছে মনে হয়েছে ওদের কাছে আবেদন, তোমরা অভিনয়কে ভালোবাসো, নিজেকে ভালোবাসো, পরিবারকে ভালোবাসো, সর্বোপরি দেশকে ভালোবাসবে। আন্তরিকভাবে কৃতজ্ঞতা স্যার আপনাকে, এবং আমাদের সম্মানিত সকল বিচারক মণ্ডলীর প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা থাকবে আরও একবার। সেই সাথে আমাদের দর্শক সারিতে যারা রয়েছেন তারাও নিশ্চয়ই ভীষণ হিমশিম খাচ্ছিলেন, বা প্রত্যেকেরই হয়তো নিজের একটা মূল্যায়ন ছিল নিজ নিজ জায়গা থেকে, যে হয়তো হ্যাঁ প্রথম ও হতে পারে বা দ্বিতীয় ও হতে পারে, কিন্তু এই সব কিছুর মধ্য দিয়েই আমরা চেষ্টা করেছি স্বচ্ছতার সাথে নতুন করে 2025কে প্রথম ধাপ থেকে আজকের এই দিন পর্যন্ত এগিয়ে নিয়ে আসার, আপনাদের আরও কাছাকাছি। আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাথে থাকার যে সাহস, সেই সাহসিকতার মধ্য দিয়েই নতুন করে এভাবে এগিয়ে চলুক, বছরের পর বছর নতুন নতুন প্রতিভাদের নিয়ে আসুক এই মঞ্চে। তোমাদের সবার প্রতি আন্তরিকভাবে অভিনন্দন থাকবে, আর অনেক অনেক শুভকামনা তো অবশ্যই থাকবে যে শিক্ষাগুলো এই মঞ্চ থেকে, যে অভিজ্ঞতাগুলো আজ তোমরা নিয়ে যাচ্ছ, বাস্তব জীবনেও প্রতিফলন যেন ঘটাতে পারো, সে চেষ্টা যেন সবসময় অব্যাহত থাকে। দর্শক, এরই মধ্য দিয়ে আমরা শেষ করছি নতুন করে 2025-এর অভিনয় ক শাখার প্রতিযোগীদের নিয়ে আমাদের ফাইনাল রাউন্ড, ফাইনাল পর্বের এই ফলাফল এবং এই আয়োজন সবকিছুই ছিল আপনাদের জন্য। সংস্কৃতির এই অগ্রযাত্রায় আপনারাও সবসময় সাথে থাকবেন, সে প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি আমি জোনাকি জ্যোতি। আশা করি নতুন কুড়ির পুরো যাত্রায় আপনারা যেভাবে সাথে ছিলেন, সামনের দিনগুলোতেও বাংলাদেশ টেলিভিশনের সাথে এভাবেই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।